অভয়াকাণ্ডে সঞ্জয় যাবজ্জীবন সাজা, রায় ঘোষণা শিয়ালদা আদালতের। অবশেষে আরজিকর ধর্ষণ ও খুনের মামলার সাজা শোনাল শিয়ালদা ও নিম্ন আদালত। এই ঘটনায় সিবিআই 58 দিনের মাথায় চার্জশিট পেশ করে, যেখানে আরজিকরে অভয়া রেপ ও মার্ডার কাণ্ডে একমাত্র সঞ্জয় রায় দায়ী এমনটাই বলা হয়। যারই ওপর বিচার পর্ব চলে এবং এদিনে ভারতীয় ন্যায় সংহিতার 103, 66 ও 64 ধারায় আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেয়। যদিও আদালতের এদিনের রায় অনেকেই খুশি হতে পারেননি, যেখানে খোদ মুখ্যমন্ত্রী বলেছেন তাদের দাবি ছিল দোষীর মৃত্যুদণ্ড। তিনি বলেছেন, মামলাটি আমাদের অর্থাৎ কলকাতা পুলিশের হাতে থাকলে নিশ্চিত করেই দোষীকে মৃত্যুদণ্ড দেওয়া যেত, ঠিক যেভাবে সম্প্রতি হুগলির গুড়াপে, মুর্শিদাবাদের ফারাক্কা এবং কুলতলির 3টি রেপ অ্যান্ড মার্ডার কেসে রাজ্য পুলিশ তদন্তের কারণে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া গেছে। এদিকে এদিন সঞ্জয় রায়ের সাজা শোনানোর আগে শিয়ালদা কোর্ট চত্বরে বেশ কিছু প্রতিবাদী মানুষের ভিড় জমে যায়, যারা অভয়াকাণ্ডের সঠিক বিচার আদালত দিচ্ছে না এমনটাই দাবি করে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে। তাদের বক্তব্য, তারা ন্যায্য বিচার না পেলে তা ছিনিয়ে আনবেন, কিন্তু কিভাবে সেটা অবশ্য উল্লেখ করেননি। যেখানে এদিনে অভয়ার রেপ অ্যান্ড মার্ডার কাণ্ডে প্রতিবাদীরা দেশের সর্বোচ্চ ন্যায়ালয়কে শুলে চাপাতে ছাড়েননি। তাদের মতে এই খুন ও ধর্ষণের একমাত্র সঞ্জয় রায় দায়ী, এটা তারা বিশ্বাস করেন না। তাদের মতে এটা মোদি মমতার সেটিং, যে চক্রান্তের সাথে সুপ্রিম কোর্ট অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালতও যুক্ত। দেখো, 9ই আগস্ট অভয়াকাণ্ড ঘটে আরজিকরে, যার পরিপ্রেক্ষিতে 10 তারিখ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ এবং পরবর্তী সময় সিবিআই তদন্ত চলে এবং সিবিআই এই ঘটনায় চার্জশিট দাখিল করে এবং সেখানে একমাত্র রেপ এবং মার্ডারের ব্যাপারে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে চার্জশিট দেয়। আজকে প্রায় 162 দিনের মতো সওয়াল জবাব হওয়ার পর আজকে এই কেসের রায় ঘোষণা হবে। কি বলবেন? এই যে রায় টোটালি সাধারণ মানুষকে বিচার ব্যবস্থার উপর থেকে একটা ভরসা হারিয়েছে। মানুষের একমাত্র জায়গা যে বিচারালয়, আদালতে আজকে সর্বোচ্চ আদালত চন্দ্রচূড় সাহেব সুপ্রিম কোর্টের, উনি এই মামলাটাকে সর্বনাশ করে দিয়ে গেছেন। বিচার ব্যবস্থাকে, টোটালি বিচার ব্যবস্থা, সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ম্যাচ ফিক্সিং হয়েছে। এই ম্যাচ ফিক্সিংয়ে তারা রাজনীতি করে গেছেন, টোটাল রাজনীতি করে গেছেন, কিন্তু নির্ভয়ার ব্যাপারে কোনো রকম সেইভাবে তারা কোনো ব্যবস্থা নেয়নি এবং সাধারণ মানুষের যে ভাবনা চিন্তা আঘাত করেছে। আমার 40 বছরের প্র্যাকটিস জীবনে এই ধরনের ঘটনা খুব কম ঘটেছে। এই ধরনের ঘটনায় কেউ কাউকে মানে চালুনি আর সুচের ব্যাপার হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট তার যে ঘটনাগুলো ঘটাচ্ছে, বিজেপি রেবানা রেড্ডি 2,500 মানুষের সে যৌন শোষণ করেছে, তার ভোট প্রচার করে PM মোদি। আর ইনি কামদুনি থেকে আরম্ভ করে, হাঁসখালি থেকে আরম্ভ করে সব জায়গায় ঘটনা ঘটেছে। ছোট্ট ঘটনা কিছু ঘটেনি, ষড়যন্ত্র। ইভেন লাস্ট এই নির্ভয়ার ব্যাপারে তিনি বলেছেন, মানে আমাদের CM, যে এটা একটা ষড়যন্ত্র, কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। এটা ধিক্কার জানায়, ন্যাক্কারজনক ঘটনা। মানুষ আর আগামী দিনে আদালতের প্রতি ভরসা করবে কিনা সন্দেহ আছে। আমার মনে হয় যে দিন ফিরে যাচ্ছে সরকারের এই ঘটনা, সরকার যে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে, পুলিশকে মানুষের কাছে ভিলেন বানিয়েছে। আগামী দিনে আমার মনে হয় সাধারণ মানুষ এই অপরাধের বিচার আর থানা, কোর্ট এবং পুলিশের কাছে যাবে না, তারা নিজেরাই এই ব্যাপারে বিচার করবে এবং নিজেরাই আইন হাতে নিয়ে যাবে। এটাই আগামী দিনে সবচেয়ে বড় একটা বিপদের ব্যাপার। স্যার, একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে এই অভয়াকাণ্ডে সিবিআই 58 দিনের মাথায় চার্জশিট পেশ করেছে এবং সেই চার্জশিটে দেখা গেছে মানে পিটিশনার যারা কমপ্লেনেন্ট তাদের বক্তব্য অনুযায়ী যে
মানে আসল অপরাধীদের ছাড় দেওয়া হয়েছে এবং সঞ্জয় রায়কে বলির পাঠা করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন আছে যে এরা কেন নিম্ন আদালতে নারাজি পিটিশন ফাইল করলো না, কি বলবো? যেসব আইনজীবী এই অভয়ার বাবা মাকে করেছে তাদের উচিত ছিল নারাজি পিটিশন করা। নারাজি পিটিশন না করার ফলে পুরো ম্যাটারটাকে মানে গুলিয়ে দেওয়া হয়েছে। মানে আপনার বক্তব্য অভয়ার হয়ে যারা কোর্টে মামলা লড়েছে তারাও তার বাবা মাকে মিসগাইড করেছে? হ্যাঁ, তারা তাদের অভয়ার বাবা মাকে মিসগাইড করে সরকারের গোপন আঘাত হয়েছে, যার ফলে সেট আপ হয়েছে যাতে বিচার ব্যাহত হয়। এরা সবাই ষড়যন্ত্রের সহযোগী হয়েছে। মানে আপনার বক্তব্য এক শ্রেণীর আইনজীবী তারাও এই ঘটনায় ষড়যন্ত্রের মধ্যে আছে? হ্যাঁ, সামিল হয়েছে। বোধ সরকারের, কেন্দ্র এবং রাজ্য সরকারের হয়ে দালালি করেছে তারা। এই যে আজকে যে রায়, এই রায়ের পর যদি সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে পিটিশনারের কি আর কোনো পথ আছে? উচ্চ আদালতে যাবে, তাতেও আমাদের ভরসা নাই, কারণ চন্দ্রচূড়ের মতো যে জজেরা আছেন তারা এই মামলাটাকে সর্বনাশ করে দিবেন। এই মামলাটা তো সুপ্রিম কোর্টের মনিটরিং এ চলছিল, সেক্ষেত্রে তো এরা সুপ্রিম কোর্টকে গিয়েও জানাতে পারতো যে চার্জশিটে পুলিশের ল্যাকিং এর কথা বা এসিবিআই ল্যাকিং এর কথা তো জানাতে পারতো, সেটা জানালো না। আমার মনে হয় নির্যাতিতার বাবা মা আদালতের উপর, সর্বোচ্চ আদালতের উপর ভরসা হারিয়ে ফেলেছে। সর্বোচ্চ আদালত মিসগাইড করেছে। সর্বোচ্চ আদালত যাতে এই ষড়যন্ত্রে, বৃহত্তর ষড়যন্ত্রের যে দুর্নীতি, করাপশন, এই করাপশনের হয়ে তারা কাজ করেছে। মানে আপনি বলছেন এই ঘটনায় বিচার বিভাগ, সর্বোচ্চ বিচার বিভাগও একটা করাপশনের অংশীদার হয়ে গেছে। আপনার নামটা কি? আমার নাম শ্যামা প্রসাদ দেপাল। আমি এই মুহূর্তে আছি শিয়ালদা কোর্টের বরিষ্ঠ আইনজীবী, দীর্ঘদিন ধরে শিয়ালদা কোর্টে ক্রিমিনাল এবং সিভিল প্র্যাকটিস করছেন মাননীয় অমল দে মহাশয়ের সামনে। আজকে যে রায় শিয়ালদা কোর্টে অভয়াকাণ্ডে প্রকাশ হয়েছে, যে রায় ঘোষণা হয়েছে, এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে একজন আইনজীবী হিসেবে তিনি কত কি ভাবছেন, কতটা খুশি কতটা অখুশি, সেই বিষয়ে একটু তার কাছে জানতে চাইব। দাদা, যদি একটু বলেন, এই যে 162 দিনের মাথায় যে রায় আজকে ঘোষণা হলো, এবং সেই রায় দেখা যাচ্ছে একটা বড় অংশের মানুষ যারা প্রথম থেকে প্রতিবাদী ছিলেন এই বিষয়ে, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তারা খুশি নন। তারা বলছেন যে মূল দোষী যাদের তাদেরকে বাদ দিয়ে একজনকে মাত্র বলির পাঠা করা হয়েছে। আপনি একজন আইনজীবী হিসেবে এটা কিভাবে দেখছেন? শুনুন, বিচার প্রক্রিয়াটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। সেই সিস্টেমটা হচ্ছে প্রথমে ইনভেস্টিগেশন, এবং আমরা আমাদের দেশের সর্বোচ্চ যে সিবিআই, তারা ইনভেস্টিগেশন করেছেন এবং তাদের উপর আমাদের আস্থা তো রাখতেই হবে। তা না হলে আমাদের দেশের পরিকাঠামোটাই নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। সুতরাং সিবিআই তদন্ত এবং তার উপরে প্রায় 50 লোকের সাক্ষী, এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে বিচারক যিনি আছেন তিনিও আমি আশা করি সুদক্ষ বিচারক, এবং তিনি যেভাবে পর্যালোচনা করেছেন, বিশাল বড় একটা ফ্যাক্টর, প্রায় 400-500 পাতার তার জাজমেন্টের রয়েছে। সুতরাং সেগুলো তো এক নিমেষে পড়ে বলা যায় না, তবে তার যার জাজমেন্ট তিনি দিয়েছেন আমার মনে হয় এটা সময়োপযোগী এবং যথোপযুক্ত, এবং এর বিরুদ্ধে যদি যেতে চান আসামি, তাহলে তিনি যেতে পারেন উচ্চ আদালতে, হাইকোর্টে উনি যেতে পারেন, সুপ্রিম কোর্টেও যেতে পারেন, সেটা তো ওনার উপরে ডিপেন্ড করবে। তবে এই রায় যথোপযুক্ত, এটাই আমি মনে করি। একটা প্রশ্ন এসে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে সিবিআই তদন্ত এবং 58 দিনের মাথায় চার্জশিট পেশ, তারপর থেকে নির্যাতিতের পরিবার এবং প্রতিবাদী মানুষ তারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে সিবিআই তদন্তের উপর একটা অনাস্থা তারা দেখাচ্ছেন। তো সেই সময় তারা কি এই রায়ের এই চার্জশিটের বিরুদ্ধে তারা নারাজি পিটিশন ফাইল করতে পারতেন? এটা কি বলবে? এবং নারাজি করতে পারতেন, যেটা ওনারা সেটা করেননি ভিকটিমের ফ্যামিলি থেকে, যে এই চার্জশিটের উপরে আমাদের আস্থা নেই বা কিছু, সেরকম কিছু করেননি যখন, তখন তারা নিয়ে প্রশ্ন নেই। এখন ওনারা যেটা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটা একটা প্রচার আমাদের তো আছেই,
আমাদের মাথার মধ্যেও গেঁথে গেছে যে আর কে কে অনেকে ইনভলভ আর কেই থাকতে পারে, কিন্তু বিচার যখন আমরা একটা সর্বোচ্চ সংস্থার হাত দিয়ে বিচার ব্যবস্থা হয়েছে, সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যেটা সঠিকভাবেই হয়েছে। কারণ ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি তো বলতে পারি না বিচার ছিনিয়ে নেব। বিচারকে ছিনিয়ে নেওয়া যায় না, বিচারের মতন চলে। তার একটা প্রক্রিয়া আছে, তার একটা সিস্টেম আছে, সেটা সকল মানুষের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। যে আমরা ভাবছি বিচার চাইলাম আর কালকেই বিচার হয়ে যাবে। একটা 62 দিন এর মাথায় একটা বিচার, কতদিন হলো, 162 দিনের মাথায় এনে বিচার হলো। দ্রুত বিচার আমরা চেয়েছি, আমাদেরও দাবি ছিল দ্রুত বিচার হোক। সেই বিচার হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, তার শাস্তি হয়েছে, আমৃত্যু তার কারাবাস হয়েছে, আদালত দিয়েছেন এবং যথোপযুক্তই আমি মনে করি। শেষ প্রশ্ন দাদা, এই রায়ের বিরুদ্ধে নির্যাতিতার পরিবার যারা এই রায়ে খুশি নয়, তারা কি উচ্চ আদালতে কোনো রকম ভাবে সুযোগ পাবেন আবেদন করার? করতে পারেন, সেরকম তিনি করতে পারেন উচ্চ আদালতে, এবং সিবিআইও যদি মনে করেন সেক্ষেত্রে উচ্চ আদালত কি আবার রিইনভেস্টিগেশন রিইনভেস্টিগেশনের প্রশ্ন তখনই আসবে যদি কোথাও কোনো ঘাটতি থেকে থাকে, কোথাও যদি মনে করে কোর্ট যেটা ভালো করে ইনভেস্টিগেশন হয়নি, আপার কোর্ট সেটা আবার করতেও বলতে পারেন যে এই জায়গায় ঠিক হয়নি, বা যদি কোনো সুযোগ থাকে তাহলেই, নচেত হবে না। মানে দুপক্ষের ক্ষেত্রেই উচ্চ আদালত যাওয়া হ্যাঁ, জাজমেন্টের যে জাজমেন্ট যার পক্ষে গেছে, যার বিপক্ষে গেছে তিনি তো যেতে পারেনি, এবং যিনি চাইছেন যে না এটার শাস্তিটাকে আরো বাড়ানো হোক বা তিনি বলতে পারেন। ধন্যবাদ।